আপনার এমন হয় না যে মাস শুরু হওয়ার প্রথম 7 দিন 10 দিন রাজার হালে দিন কাটছে, তারপর আস্তে আস্তে মনে হচ্ছে টাকা যেন কমে আসছে। এই করতে করতে 20-25 তারিখ যাওয়ার পরে আপনার পকেট মোটামুটি গড়ের মাঠ, কারণ বেতন যা পেয়েছিলেন তার নেই, শেষ হয়ে গেছে। এবার ক্রেডিট কার্ড খোঁজাখুঁজি শুরু বা সঞ্চয় ভাঙা শুরু। এই যে অবস্থা, এটা শুধু আপনার নয়, অসংখ্য মানুষ এই অবস্থার মধ্য দিয়ে যায়। বেতন পাওয়ার পর প্রথমে ভালো চলে, শেষ সপ্তাহে যে প্রচণ্ড টানাটানি, তারপরে আবার যখন বেতন পায় আবার ভালো চলে, আবার শেষ সপ্তাহে যে টানাটানি, এভাবেই চলতে থাকে একটা চক্র। এক ভদ্রলোক নাম রফিক, সে মোটামুটি ভালোই বেতন পায়, কিন্তু প্রত্যেক দিন কফি শপে ব্র্যান্ডেড কফি খায়। কয়েকটা আছে তার সাবস্ক্রিপশন, প্রত্যেক মাসে সেখানে টাকা দিতে হয়। মাঝে মাঝে পরিবার নিয়ে বাইরে খাওয়া, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা, এসব চলতে থাকে, প্রয়োজন না থাকলেও কিনে ফেলে। এই যে এক্সট্রা টাকাগুলো বেরিয়ে যায়, এই বেরিয়ে যাওয়ার কারণেই তার দেখা যায় যে মাস শেষে টানাটানি শুরু হয়। তার মানে আপনি একটা আর্থিক বিশৃঙ্খলার কথা শুনলেন। আপনিও যদি এরকম কোনো আর্থিক বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে যেয়ে থাকেন, তাহলে আপনার টাকা শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। প্রত্যেক মাসে আপনার টানাটানি থাকবে। কথায় বলে না যে একটা বালতিতে যদি ছোট্ট একটা ছিদ্র থাকে এবং সেই ছিদ্র দিয়ে যদি অল্প অল্প করে পানি পড়তে থাকে, একসময় পুরো বালতি শূন্য হয়ে যায়। টাকার ক্ষেত্রেও তাই। আজকে আমি এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 30 দিনে কিভাবে আপনি আপনার জীবনে আর্থিক শৃঙ্খলা নিয়ে আসবেন। আপনি যদি 30 দিন আর্থিকভাবে সুশৃঙ্খল থাকতে পারেন, তাহলে পরবর্তী 30 দিনও পারবেন, পুরা বছরই পারবেন। আমার সাথে থাকুন, দেখুন খুব মজার কিছু আলোচনা আছে। এটা কিন্তু আমি বারবার বলি যে এটা কোনো বোরিং থিওরিটিক্যাল কোনো ডিসকাশন না, এটা প্র্যাকটিক্যাল কিছু কথা। প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার লিকেজ খুঁজে বের করবেন, ছিদ্র খুঁজে বের করবেন। প্রথম সপ্তাহে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার আর্থিক বদঅভ্যাসগুলো খুঁজে বের করবেন। খুঁজে বের করা তো সহজ নয়। আপনার প্রত্যেকটা খরচ লিখতে হবে, আপনার বাজেটিং করতে হবে। প্রত্যেকটা খরচ লেখার পরে প্রত্যেক দিন না পারলেও অন্তত 2 দিন অন্তর, 3 দিন অন্তর আপনি আপনার খরচগুলো রিভিউ করবেন। আপনি অবাক হয়ে যাবেন যে কি পরিমাণ অযাচিত খরচ আপনি করেছেন, যে খরচগুলো আপনার না করলেও চলতো। আরেকটা বিষয়, ছোট ছোট খরচ আমরা পাত্তাই দিই না, মনে হয় এটা কিছু হবে না, কিন্তু ছোট ছোট খরচ দিয়েই তো বড় খরচের উৎপত্তি। 100 টাকা খরচ 10 বার করলে সেটা 1000 টাকা হয়ে যায়। সুতরাং ছোট খরচকে অবহেলা করা দরকার নেই। তাই প্রথম লিকেজ খুঁজে বের করুন যে আপনার কি কি লিকেজ আছে। আপনি আপনার মানিকে ট্র্যাক করুন। আপনি দেখুন কয়টা সাবস্ক্রিপশন আপনার আছে, যে সাবস্ক্রিপশন আপনি দেখেন না। কয়টা পত্রিকা আপনি নেন, যে পত্রিকা আপনি পড়েন না। কয়টা জিনিস আপনি কেনেন, যে জিনিস আপনার মোটেও দরকার নেই। কয়টা ব্র্যান্ডেড কফি আপনি বাইরে খান, যে কফি আপনি বাসায় খেলে তার খরচ 5 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগে চলে আসতে পারে। সামগ্রিক বিষয়টা আপনি খুঁজে বের করুন, ট্র্যাক করুন, মানি কই যায়, এবং লিকেজগুলো খোঁজার পরে সেই লিকেজগুলো বন্ধ করে দিন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আর দ্বিতীয় সপ্তাহ হচ্ছে আবর্জনা পরিষ্কার। প্রথম সপ্তাহ আপনি আপনার লিকেজগুলো খুঁজে বের করেছেন এবং আমি বন্ধ করতে বলেছি, কিন্তু দ্বিতীয় সপ্তাহে মূলত বন্ধটা শুরু হবে। এই সময়ের কাজ হচ্ছে আপনার সার্জারি। যেখানে যেখানে ঝামেলা, যেখানে যেখানে ছিদ্র, সেখানে সার্জারি করে ছিদ্র বন্ধ করে দেয়া। এই পর্যায়ে আমরা এমন সব জিনিস আমাদের জীবন থেকে কেটে ফেলবো, এমন সব খরচ কেটে ফেলবো যে খরচগুলো মনে হয়েছে আমাদের জীবনে ভ্যালু অ্যাড করেছে, কিন্তু আসলে ভ্যালু অ্যাড করেনি, কখনো কখনো আমাদের জীবনে ক্ষতি ডেকে এনেছে। এই ক্ষেত্রে আমরা একটা রুল ফলো করব, সেটা হচ্ছে 50-30-20 রুল। আমরা আমাদের যে ইনকাম তার 50% দিয়ে আমাদের সমস্ত বেসিক নিড এগুলো সব ফুলফিল করে ফেলবো। 30% আমাদের কম প্রয়োজনীয় জিনিসের পিছনে ব্যয় করবো, আর 20% আমরা সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট করবো। আর 30%-এর মধ্যে আমরা কিছু অংশ দানের জন্য রাখবো। এই ক্ষেত্রে আপনি একটা সমস্যায় পড়তে পারেন, সেটা হচ্ছে আপনি ওয়ান্টস এবং নিডের মধ্যে পার্থক্য করতে নাও পারেন। নিড হচ্ছে সেই বিষয়গুলো যেগুলো না হলে আপনার জীবন সংকটাপন্ন হয়ে উঠবে, আপনি আপনার জীবন চালাতেই পারবেন না, যেমন খাবার, থাকার জায়গা, রেন্ট, এডুকেশন, এগুলা বেসিক নিড। ওয়ান্টস হচ্ছে বাসার জন্য নতুন সোফা সেট কেনা, 40 ইঞ্চি টিভি আছে এটাকে 80 ইঞ্চিতে নিয়ে যাওয়া, ইত্যাদি, যেগুলো আপনাদের জীবনে কম প্রয়োজনীয় কিন্তু মনে হয় যেন খুব বেশি প্রয়োজন এগুলো। যাই হোক, তাহলে দ্বিতীয় সপ্তাহে কি করলেন? আপনি আপনার সার্জারি করলেন, লিকেজগুলো বন্ধ করলেন। এবার আসেন তৃতীয় সপ্তাহে আপনি কি করবেন? তৃতীয় সপ্তাহে আপনি সিস্টেম অটোমেশন করবেন। আমরা মানুষ কিন্তু খুব অদ্ভুত প্রাণী। যদি আমাদের পকেটে ক্যাশ থাকে তাহলে এটা নড়াচড়া করতে থাকে, আগে নড়ে মনে, তারপরে পকেটে, তার মানে ওই টাকাটা খরচ হয়ে যায়। ক্যাশ টাকা কাছে কম রাখবেন এবং সিস্টেমটা অটোমেট করুন। এটা তৃতীয় সপ্তাহের কাজ। কিরকম? যেগুলো পেমেন্ট করবেন সেগুলো অটোমেট করুন, যেন অটোমেটিক সেগুলো পেমেন্ট হয়ে যায়, আপনার কাছে ক্যাশ টাকা না থাকে বা কম থাকে। আর এই সপ্তাহে আরেকটা কাজ করুন, সেটা হচ্ছে আপনি মনের মধ্যে গেঁথে ফেলুন যে
আপনার মনকে এমনভাবে স্থির করতে হবে যে ইউ উইল পে ইউর সেলফ ফার্স্ট, মানে আপনি আপনাকে আগে পেমেন্ট করবেন। 50-30-20 যে রুল বলেছিলাম, 20% যেটা, এটা মূলত আপনাকে পেমেন্ট করা, এই মনস্থির করে ফেলবেন। কিন্তু পরবর্তী মাস থেকে মাসের প্রথমেই যখন আপনার হাতে বেতন আসবে তখন 20% আগে এখান থেকে পাঠিয়ে দিবেন সেভিংস ইনভেস্টমেন্টে। আমরা সবাই মাসের শেষে খরচ করার পরে যদি টাকা থাকে তাহলে সেটা সঞ্চয় করি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে টাকা থাকে না, তাই সঞ্চয় করা হয় না। এই জন্য যখন টাকা আগে হাতে পাবেন সঞ্চয় করে তারপরে আপনি খরচ করা শুরু করবেন। এটা ওয়ারেন বাফেটেরও নিয়ম, যে আপনার কাছে যা থাকে খরচ করার পরে সেটা সঞ্চয় করবেন না, বরং সঞ্চয় করার পরে যা থাকে সেটা খরচ করবেন। এবার চতুর্থ সপ্তাহ মানে শেষ সপ্তাহ, এই সপ্তাহে আপনি আপনার মাইন্ডসেট শিফট করবেন এবং 24 আওয়ার একটা রুল তৈরি করে ফলো করবেন। শেষ সপ্তাহ মানে আপনি অলরেডি কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছেন, লিকেজ খুঁজে বের করেছেন, সেগুলো সার্জারি করেছেন, নিজেকে আগে পেমেন্ট করার বিদ্যারপ্ত করেছেন, এখন এগুলা ধরে রাখার ব্যাপার। এই পর্যায়ে আপনি একটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে ডিলেইড গ্র্যাটিফিকেশন। মানে আপনার অনেক বেশি ইচ্ছা করছে কোনো একটা বিষয়, কোনো একটা জিনিস কিনতে, কোনো একটা জিনিস খেতে, কিন্তু সেটা সরিয়ে পরবর্তীতে নিয়ে যাবেন, মানে সেই ইচ্ছাটাকে পিছিয়ে দেবেন। এটা একটা কৌশল। চতুর্থ সপ্তাহে আমরা প্র্যাকটিস করব 24 আওয়ার রুল। ধরুন আপনি পথ দিয়ে যাচ্ছেন, কোনো একটা জিনিস আপনার নজর কাড়লো, একটা জুতা, একটা ঘড়ি বা সুন্দর শার্ট, মনে হলো এটা খুব দরকার, এক্ষুনি কিনে ফেলি, তখনই আপনি থেমে যাবেন যে নো, আমি এটা এখন কিনবো না, আমি 24 ঘন্টা চেষ্টা করব এটা না কিনে থাকতে। চিন্তা করব যে এটা কেনা দরকার কিনা। প্রথম প্রশ্ন করব নিজেকে যে এটা আমার দরকার কিনা, যদি উত্তর আসে হ্যাঁ। সেকেন্ড প্রশ্ন করব যে এটা কেনার টাকা আমার কাছে আছে কিনা, যদি আসে উত্তর হ্যাঁ। তৃতীয় প্রশ্ন করব যে এটা আমাদের না হলে চলবে কিনা, আমার কোনো অল্টারনেটিভ আছে কিনা। দেখবেন তখন আপনি অল্টারনেটিভ পেয়ে যাবেন এবং না হলেও আপনার চলবে। আপনি যখন এই নিয়মটা ফলো করবেন তখন দেখবেন যে আপনি ইমোশনাল যেগুলো বাইং আপনি করেন, ইম্পালসিভ বাইং যেগুলো করেন, সেগুলো থেকে আপনি সরে এসেছেন। তার মানে আপনার 1 মাসে আপনার জীবনটা মোটামুটি আর্থিক শৃঙ্খলার মধ্যে ঢুকে গেছে, বাট ইউ নিড টু কন্টিনিউ। মনে রাখতে হবে যে আর্থিক স্বাধীনতা কোনো জাদুর কাঠি না যে একদিনে চলে আসবে। এর জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে কঠোর নিয়মতান্ত্রিকভাবে জীবন নির্বাহ করতে হবে। অর্থের পিছনে সবাই ছুটছে, ফলে আপনাকে অর্থের পেছনে ছোটার পাশাপাশি অর্থকে ম্যানেজ করার পেছনে ছুটতে হবে। অর্থ যেন আপনার শত্রুতে পরিণত না হয়, অর্থ যেন আপনার বন্ধু থাকে। আমার পরামর্শ হচ্ছে আজ থেকেই আপনি শুরু করুন আপনার 30 দিনের আর্থিক শৃঙ্খলা গড়ে তোলার পরিকল্পনা। অ্যাকশন শুরু করুন। আপনি শুরু করলেই দেখবেন চারিদিক বদলে যাচ্ছে। আপনি শুরু করলেই দেখবেন আপনি আর্থিকভাবে শৃঙ্খলার মধ্যে চলে এসেছেন এবং একসময় আপনি হয়তো আমাকে ধন্যবাদ দিবেন যে ইয়েস, আপনার কথাটা শুনে আমার কাজে লেগেছে। কে কে শুরু করবেন কমেন্ট করুন প্লিজ, আমি খুশি হব এবং আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।